প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আদনান হাসান ফারদিন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে। বর্তমানে তিনি দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আর ঘটনাটি ওনার দাদার সঙ্গে ঘটেছিল। ঘটনাটির সময়কাল 1960 কিংবা 61 সালের দিকে। ঘটনাটি তিনি তার দাদির মুখেই শুনেছিলেন। তো চলুন ঘটনাটি শুনে আসি। ওনার দাদা তখন সবেমাত্র নতুন বিয়ে করেছেন। ওনার দাদারা 4 ভাই ছিলেন, আর ওনার দাদাই ছিলেন সবার ছোট। কিন্তু বিয়ের পর ওনার দাদাকে আলাদা করে দেওয়া হয়। তার মা বাবা পরিবার থেকে তাকে আলাদা করে দেন। তার পিছনে অবশ্য কারণও ছিল, কারণ তাকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব হতো না। তিনি কোনো কাজকাম করতেন না, শুধু ঘোরাফেরা করতেন। এই জন্য দাদার বাবা মা ভাবেন তাকে যদি আলাদা করে দেওয়া হয় তাহলে সাংসারিক চিন্তা মাথায় আসবে, টাকা ইনকামের চিন্তা মাথায় আসবে, তখন সে কাজে লিপ্ত হবে। এভাবে ঘোরাফেরা করে তো জীবন চলবে না, সংসারী হতে হবে। আসলেই ঠিক তাই হয়েছিল। আলাদা হওয়ার পর দাদার মনে সাংসারিক চিন্তা কিন্তু চলে আসে। সে কাজ খুঁজতে থাকে। তখনকার সময় অনেকেই একটি ব্যবসা করত, সেটি হলো ডিমের ব্যবসা। যেমন গ্রামে ঘুরে ঘুরে ডিম কেনা এবং শহরে গিয়ে সেটা বিক্রি করা। শহরে কিন্তু দেশি মুরগির ডিমের ভালোই কদর ওই সময়ও ছিল। এখন যেমন আছে, এখন তো অনেক দাম। তখন দাম আরো অনেক কম থাকলেও সেই সময়ও ভালো কদর ছিল দেশি মুরগির ডিমের। তো শুধু মুরগির ডিম না, হাঁসের ডিমও সেখানে ছিল। যাই হোক, তো এই আদনান হাসান ফারদিন ভাইয়ের যে দাদি, ওনার দাদির বাবার বাড়ি থেকে কিছু টাকা তার দাদাকে দেয়া হয়, যাতে তার দাদা ব্যবসাটাকে আর একটু বড় করতে পারে, মানে আরো বেশি করে ডিম কিনতে পারে। মূলত আসলে অন্য কাজের জন্যই টাকাটা দিয়েছিল, মানে অন্য ব্যবসা করার জন্য। কিন্তু আসলে টাকার পরিমাণটা কম ছিল, কারণ তার দাদির পরিবারও আসলে মানে দরিদ্র ছিল, খুব বেশি টাকা দিতে পারেনি। এখন জামাই কষ্ট করছে, উপার্জনের চেষ্টা করছে। জামাইয়ের কষ্টটা দেখেই যৌতুক হিসাবে না, উপহার হিসাবে টাকাগুলো তাকে দেয়া হয়েছে। তো উনিও মানে এই ফারদিন ভাইয়ের দাদা, উনিও চিন্তা করেছেন টাকার পরিমাণ কম, অন্য কাজ করার থেকে ডিম আর বেশি করে ডিম কিনি, সেটাই ভালো হবে। তো উনিও আগের কাজেই ছিলেন, কাজ করতেন। তো ওনাকে সপ্তাহে 2 দিন শহরে যেতে হতো ডিম বিক্রি করতে। আর সপ্তাহে 2 দিন যাওয়ার পেছনে কারণ ছিল, একদিনে তো অনেকগুলো ডিম কেনা যেত না, ঘুরে ঘুরে ডিম কিনতে হতো। ডিম কিনে জড়ো করতেন, তারপরে একটা নির্দিষ্ট দিনে, সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে উনি আবার শহরে যেতেন। তো চলছিল মোটামুটি, খারাপ না, ভালোই। তো একবার শহর থেকে ডিম বিক্রি করে ফেরার সময় এই ফারদিন ভাইয়ের দাদার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো ওনার দাদা যথারীতি ডিম বিক্রি করার জন্য শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জোহরের নামাজের পরে। কারণ শহরের বাজারগুলো 2 বার জমে উঠত। এক হলো সকাল 9টার আগে, কারণ অনেকে অফিসে চলে যেত, যাওয়ার আগে বাজার করত। আর একটা হলো অফিস থেকে ফেরার সময় বাজার করত। এখন ওনার পক্ষে তো ওই অত সকালবেলা গিয়ে বাজার ধরাটা পসিবল হতো না, যেতে যেতে বেশ মানে সময় লেগে যেত। ওনার বাড়ি থেকে শহরের দূরত্ব 3 কিলোমিটার ছিল। তো মোটামুটি 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে শহরে, মানে যদি উনি বাজার করতে যান, মানে বাজারটা ধরতে যান, তাহলে একদম শেষ মুহূর্তে গিয়ে তিনি বাজারের ওই জায়গায় উপস্থিত হন। তখন বেচা কেনা শেষ হয় না। আর ওই সময় আবার যদি তিনি গ্রামে ফেরত আসেন, পুরো দিন ওনার নষ্ট হয়ে যায়। এই জন্য উনি ওই বিকালের বাজারটা ধরতেন, আর সন্ধ্যার পরে বাড়িতে চলে আসতেন। এভাবেই চলছিল। তো যথারীতি যেই রাত্রে ঘটনা ঘটে, ওই দিনও উনি যান। কিন্তু ওই দিন যেতে যেতে প্রথমত একটু দেরি হয়েছিল, খুব বেশি দেরি না, একটু দেরি। তারপরও ডিমের ক্রেতা আবার ওই দিন কম ছিল, যার কারণে ওনার ডিম বিক্রি করতে কিছুটা সময় লেগে যায়। মাগরিবের পরে উনি ডিম নিয়ে বসে থাকেন বাজারে। তার যদিও বা সব ডিম শেষ হয়ে গিয়েছিল,
কারণ এগুলো বিক্রি করার পর আবার বাজার করে ফিরতে হবে। তো উনি যখন সব দেখলেন যে সব ডিম বিক্রি হয়ে গেছে, তখন উনি টুকটাক বাজার করলেন, কিছু মাছ কিনলেন। মাছ কেনার পর উনি ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। উনি যেই ঝুড়িতে ডিম রাখতেন সেই ঝুড়িতেই ওনার বাজার রেখে মাথায় বাজার নিয়ে উনি হাঁটছেন। তো শহর পেরিয়ে আরো 3 কিলোমিটার পথ হাঁটতে হবে ওনার বাড়ির দিকে। তো আসছেন তো একটি জায়গায় উনি আসেন, সেখানে একটি বিশাল কলা বাগান ছিল সেই সময়। আর আশেপাশে কলা বাগান ছাড়া শুধু ধানি জমি আছে, মানে রাস্তার এক পাশে ধানি জমি আর এক পাশে বিশাল কলা বাগান, এর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, পায়ে হাঁটা রাস্তা। ওই দিন চাঁদের আলো বেশ ভালোই ছিল, যদিও বা পূর্ণিমা ছিল না, তাই ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। রাত প্রায় 9টা বেজে গিয়েছিল, আর ওই সময়টাতে গ্রামে রাত 9টা মানে তো চারদিকে শুনশান নীরবতা। আর ওই জায়গাটাতে আশেপাশে কোনো ঘর বাড়িও ছিল না। আর রাত হলে ওই রাস্তায় আসলে খুব কম লোকই চলাফেরা করত, কারণ ওখানে নাকি ডাকাতেরও ভয় ছিল। আর উনি তো লোকাল লোক ছিলেন, ওনার সাথে কখনো ডাকাতির ঘটনা ঘটেনি, অপরিচিত লোক থাকলে কখনো কখনো ঘটতো আর কি। আর ওনার দাদা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন, একা পথ চলতে কোনো ভয় লাগছিল না তার। তো উনি যখন কলা বাগানের মাঝখানে, মানে কলা বাগানটা শুরু হয়েছে, হাঁটতে হাঁটতে ঠিক যখন মিডিল পয়েন্টে চলে আসছেন, তখন উনি একটি শব্দ শুনতে পান। শব্দটা এমন ছিল যে কলা বাগানের মধ্যে শুকনো কলা পাতা যদি নিচে পড়ে থাকে, সেখানে যদি কেউ জোরে জোরে পা ফেলে হাঁটে, তখন যেমন মরমর শব্দ হয়, ঠিক তেমন শব্দ। তো দাদা ভাবলেন হয়তো শেয়াল বা কুকুর হবে। ওই সময় তো শেয়ালের উপদ্রব অনেক বেশি ছিল, হয়তোবা শেয়ালই আসছে, কারণ তার মাথায় যে ঝুড়ি রয়েছে সেই ঝুড়ির মধ্যে মাছ ছিল, আর মাছের গন্ধে হয়তোবা শেয়াল আসছে। উনি এটি স্বাভাবিক মনে করে 7-5 না ভেবে আবারও পথ চলতে থাকেন। কিন্তু দাদা আরেকটি অদ্ভুত জিনিস ফিল করেন, সেটি হলো উনি যদি হাঁটা থামায় ওই শব্দটাও থেমে যায়, আবার হাঁটা শুরু করলে শব্দটাও শুরু হয়, এবং মনে হচ্ছে যে কলা বাগানের ভেতরে কেউ ওনাকে ফলো করে করে হেঁটে আসছে, রাস্তায় না, কলা বাগানের ভিতরে। কলা বাগানের ভেতরে কিন্তু বেশ অন্ধকার ছিল, চাঁদের আলো থাকলেও ভেতরে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তো এভাবেই চলতেছে বেশ খানিকক্ষণ। কিছুক্ষণ হাঁটার পর তিনি আরো একটি অদ্ভুত শব্দ শুনতে পান, সেটি হলো কেউ যদি ধূপ ধাপ করে মাটির উপরে হাঁটে, ঠিক যেরকম শব্দ হয় এমন শব্দ তার পেছন থেকে আসে, এবার কলা বাগানের ভেতর থেকে না, পেছন থেকে। তো দাদা এবার একটু ভয় পায়, তিনি ভাবেন শিয়ালের পায়ের শব্দ তো এত জোরে হওয়ার কথা নয়, তাহলে কি কোনো চোর বা ডাকাত তার পিছু নিয়েছে? উনি পেছন ফিরে তাকান, কিছুই দেখেন না, আবার হাঁটছেন। তো আবারও একই রকম শব্দ, তখনও তার কিন্তু প্যারানরমাল কোনো বিষয় মনে হয়নি। একটা পর্যায়ে দাদা দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন যে তুমি যেই হও না কেন, আমার কাছে কিন্তু কোনো কানাকড়িও নেই, যা ছিল সবকিছু দিয়ে বাজার করছি, আমারে ডাকাতি করে তোমার কোনো লাভ হবে না, তাই তুমি চলে যাও। এই কথা বলে দাদা তার মতো পথ চলতে থাকে। এরপর তার পেছনে সেই ধূপধাপ শব্দ আর হয় না। তখন দাদা মনে করলো হয়তো সিচকে চোর ছিল পেছনে, সে যখন বুঝেছে তার কাছে আসলে টাকা পয়সা নাই, এই জন্য সে চলে গেছে। কিন্তু তার এই ধারণা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। দাদা যখন হাঁটতে হাঁটতে ঠিক কলা বাগানের শেষ প্রান্তে চলে এসেছে, মানে তার হাতের এক পাশে যে কলা বাগান সেটা একদম প্রায় শেষ দিকে, এরপরে কলা বাগান আর নেই, তখন তার সাথে আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তিনি ঠিক সামনে রাস্তার একদম মিডিলে দেখতে পান একজন মহিলা, মাথায় ঘোমটা দেয়া, শরীরে প্রচুর গহনা, চাঁদের আলোতে দেখে মনে হচ্ছে লাল টুকটুকে শাড়ি পরা, যদিও চাঁদের আলোতে লাল শাড়ি খুব বোঝা যায় না, কালো কালোই মনে হয়। তো আমার কাছে মনে হচ্ছিল সেটা যে লাল শাড়ি পরা এবং শরীরে অনেক গহনা আছে, চাঁদের আলোতে সেই গহনাগুলো চিকচিক করছে, ঝলমল করছে, এবং বসে বসে ঘোমটা দিয়ে কি যেন করছে। তো যেহেতু এমন একটা জায়গায় সে বসেছিল, সে পথ মানে আগলে বসেছিল, কোনদিকে যেতে পারছে না। তখন দাদা চিন্তা করেন যে এত রাতে এই মহিলা এত গহনা পরে বিয়ের সাজে এখানে করছে নাকি।
তিনি আর একটু সামনে গিয়ে তাকে জিজ্ঞেস করেন, এই যে আপনি কে, এত রাতে মহিলা মানুষ একা একা এখানে বসে আছেন কেন? এই জায়গাটা তো খুব একটা বেশি ভালো না, ডাকাতি হয়, তারপর আপনার শরীরে এত গহনা, যান যান বাড়িতে যান। কিন্তু ওই মহিলা কোনো কথা বলে না। কয়েকবার বলার পর যখন কথা বলে না, একটা পর্যায়ে দাদা খুব বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বসে থাকেন, আপনার যেটা ভালো লাগে সেটা করেন, পথটা ছাড়েন, পা লম্বা করে দিয়ে বসে আছেন, আমি আপনাকে ডিঙিয়ে কিভাবে যাব? তো হঠাৎ করে ওই মহিলা কথা বলে ওঠে। ওই মহিলাটি বলে ওঠে, এই পথ দিয়ে যাচ্ছিস, আমাকে তো তোকে কিছু দিতেই হবে, কিছু খাজনা না দিয়ে কি তুই যেতে পারবি? এই পথের খাজনা দে। তখন দাদা বলে ওঠে, আরে পথের খাজনা কিসের? পথের আবার খাজনা হয় নাকি? এই কথা বলার পর হঠাৎ করে দাদার মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হলো যে এই মহিলার কণ্ঠস্বর তো অন্যান্য মহিলাদের মতো না, মনে হচ্ছে নাকি সুরে কথা বলছে। তখন দাদা বুঝতে পারে যে এইটা তো কোনো স্বাভাবিক কিছু না রে। একটু আগে কলা বাগানের মধ্যে মচমচ শব্দ, তারপরে পেছনে ধূপধাপ শব্দ, আর এই মহিলা এত রাত্রে এখানে বসে আছে, এইটা কোনো স্বাভাবিক কিছু না। কিন্তু এই মহিলাকে ক্রস করে তো আমি এখন যাওয়ার সাহস করতে পারি না, কি করা যায়? তখন দাদা বলেন যে আচ্ছা কি খাজনা চান বলেন। বলে যে আমি মাছ খুব পছন্দ করি, তোর কাছে মাছ আছে, মাছগুলো আমাকে দিয়ে যা, দিয়ে তুই চলে যা, তোর কোনো ক্ষতি হবে না। তখন দাদা চিন্তা করেন যে মাছ তো দিব, কিন্তু এই সুযোগে তার কাছ থেকে কিছু আদায় করে নেই, কারণ উনি বেশ সাহসী লোক ছিলেন। উনি বলেন, হ্যাঁ তোমাকে মাছ দিতে পারি, তোমাকে মাছ আমি দিব, এত কষ্টের টাকা দিয়ে মাছ কিনলাম, তো এমনি এমনি দিলে তো আমার লস হয়ে যায়, তুমি আমাকে কিছু দাও। তখন ওই মহিলাটি বলে যে তুই আমার কাছে কি চাস বল। বলে তোমার যে গহনা আছে, কিছু গহনা আমাকে দাও। তখন ওই মহিলাটি বলে যে তোর তো বেশ সাহস দেখছি, তুই আমার কাছে গহনা চাস, আমার গহনা তুই মাছের বিনিময়ে চাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, যা, দিলাম তোরে কিছু গহনা দিলাম, যা, খুশি তো তুই? বলে হ্যাঁ খুশি। তো এই কথা বলার পর দাদাও মাথার থেকে ঝুড়ি নামিয়ে সে মাছগুলো তাকে দিয়ে দেয়, আর ওই মহিলাও শরীর থেকে কিছু কিছু গহনা খুলে দাদাকে দিয়ে দেয়। তো দাদা তার যে গামছা ছিল, গামছার মধ্যে গহনাগুলো রেখে একটা পুটলি বানায়, সে পুটলিটাও আবার ঝুড়ির মধ্যে রাখে। তো মহিলাকে মাছ দিয়ে দেয়। তো ওই মহিলা বলে সোজা চলে যাবে, পেছন দিকে তাকাবি না, তাহলে কিন্তু তোর ক্ষতি হবে। এখন দাদা কি করে, ওই ঝুড়িটা তো মাথায় নিয়েছে, নিয়ে বাড়ির দিকে ভৌ দৌড়, আর পেছন দিকে তাকায় না। তো বাড়িতে যায়, দাদি বাড়িতে ছিল। তো দাদিকে বলে যে আজকে কিন্তু বিশাল একটা বিজনেস হয়েছে। কি বিজনেস? মাছের বিনিময়ে গহনা পেয়েছি। তখন দাদি বলেন যে বলো কি, কিভাবে কি? তখন সব ঘটনা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, পুটলিটা নামাও দেখি। দেখে পুটলি ঠিকই আছে, গিট দেয়া। তখন পুটলিটা খোলেন, খোলার পরে দেখা গেল সেখানে কোনো গহনা নেই। আছে কি? তার মধ্যে আছে কিছু মরা কাকড়া, সেগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তো দাদা বুঝতে পারেন যে আসলে এদের কাছ থেকে কোনো জিনিস নেওয়াটা উচিত হয়নি তার, আর তাকে ধোঁকা দিয়েছে। আর ওই মহিলা, ওই পিশাচ মহিলা, উনি নিশ্চয়ই তার গহনাগুলো সামান্য মাছের বিনিময়ে দিয়ে দেবে না। যাই হোক, এই ঘটনার পরে দাদা কিন্তু অসুস্থ হননি, তার জ্বর টরও কিছু আসেনি। তবে এটা সত্য, উনি ওই পথ দিয়ে রাতের বেলা আর কখনো ফেরেননি, এবং ওনার সাথে পরবর্তীতে ওই পিশাচিনী আর কোনো সাক্ষাৎ হয়নি। 2016 সালে এই ফারদিন ভাইয়ের দাদা স্বাভাবিকভাবে মারা যান, আর ওনার দাদি এখনো জীবিত আছেন, যিনি নিজের চোখে সেই মরা কাঁকড়াগুলো দেখেছিলেন। তো প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি আমরা মাত্র আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর মজার ব্যাপার হচ্ছে যে কোন দুষ্টু জিনের সাথে এই ধরনের যেই ব্যাপারগুলো, যে হ্যাঁ আমি তোমাকে একটা জিনিস দেবো, তুমি আমাকে একটা জিনিস দাও, আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, যদি কোনো জিনিস সত্যি সত্যি
স্থায়ীভাবে কোনো মানুষের কাছে থেকে যায় তাদের দেয়া, যেটা তারা অনিচ্ছায় দিয়েছে, তাহলে কিন্তু একটা খবর নিশ্চিত তারা করে ছাড়বে। ইতিপূর্বে এই টাইপের অনেক ঘটনা ঘটা আমরা শুনেছি, বিভিন্ন ঘটনা আমরা বলেছিও। তো যেহেতু আসলে সে গহনা দেয়নি, একটা মায়াজাল ছিল, যে সে দেখছে, দাদা দেখছে যে গহনা দিচ্ছে, বাট ওর মধ্যে গহনা ছিল না। দাদা তো খুশি যে সে অনেকগুলো গহনা পেল, কিন্তু বাস্তবে আসলে সেগুলো গহনা ছিলই না।